গণহত্যা চালানোর পরও হাসিনার কোনো অনুশোচনা নেই বলছে ছাত্রদল। এদিকে বাউফলে বিএনপি দুপক্ষের সংঘর্ষ, আহত বেশ। জানাবো, ভারতে বসে হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে বললেন হাফেজ। এদিকে হাসিনার প্রত্যাপন নিয়ে ভারতের সংসদে আলোচনা। আরো জানাবো, জিতবে এবার নৌকা, গান গেয়ে ভাঙা হলো রাজশাহী কলেজে শেখ মুজিবের মোরাল। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনা বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ বললেন সার্জিস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণহত্যা চালানোর পরও হাসিনার কোনো অনুশোচনা নেই বলছে ছাত্রদল। গণহত্যার জন্য শেখ হাসিনা ক্ষমা না চাওয়াতেই মানুষ ক্ষুব্ধ হয়ে ৩২ নম্বরে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ৭৫ সালে পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের শাসনামল থেকে খালেদা জিয়ার জোট সরকারের সময় পর্যন্ত এই বাড়ি অক্ষত ছিল, কিন্তু জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর পরও শেখ হাসিনার বক্তব্যে কোনো অনুশোচনা নেই। সে কারণে ক্ষুব্ধ একটি অংশ এই হামলা চালায়। তিনি আরো বলেন, জুলাই আগস্টে ২,০০০-এর বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে। তাদের আত্মত্যাগ তখনই পূর্ণতা পাবে যখন বিচার কার্যক্রম চলবে এবং সন্ত্রাসীরা গ্রেফতার হবে। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান যাতে তারা শেখ হাসিনার উস্কানিতে পা না দেয় এবং তার নির্দেশ পালন করা থেকে বিরত থাকে। বাউফলে বিএনপি দুপক্ষের সংঘর্ষ, আহত বেশ। পটুয়াখালী বাউফলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাউফল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সহ কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছে। সংঘর্ষে অন্তত ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সূত্রে জানা গেছে, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদারের আগামী শনিবার বাউফল পাবলিক মাঠে জনসভা করার কথা রয়েছে। এ উপলক্ষে গত ২-৩ দিন ধরে পোস্টার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংবলিত প্রচারপত্র বিতরণ কার্যক্রম করছিলেন। বাউফল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল সন্ধ্যা ৭:৩০টার দিকে ওই পোস্টার ও প্রচারপত্র নিয়ে নাজিরপুর গ্রামের আব্দুল মোতালেব খানের বাড়ির সামনে সড়কে পৌঁছালে তাদের উপর অতর্কিত হামলা চালায় নিজ দলীয় প্রতিপক্ষ। এ সময় ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়। আহত ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফাহাদ অভিযোগ করেছেন, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের নেতাকর্মীদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তিনি আরও অভিযোগ করেছেন, বাউফল পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজির মাহমুদ পলাশের পরোক্ষ নির্দেশে এ হামলা চালানো হয়েছে। তাকে মোবাইল ফোনে যুবদল নেতা পলাশ দেখে নেওয়ার হুমকি দিয়েছে। এ বিষয়ে বিএনপি নেতা এনায়েত হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তারা পরিকল্পিতভাবে তারা এলাকায় ঢুকে তাদের লোকজনের উপর হামলা চালিয়েছে। তখন তার লোকজন আত্মরক্ষা করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তার লোকজনও আহত হয়েছে। তিনি স্থানীয়ভাবে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের পক্ষে রাজনীতি করেন বলে দাবি করেন। বাউফল পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ বলেন, তিনি ঢাকায় আছেন। তিনি ছাত্রদল নেতা ফাহাদকে ফোন কল করে মারামারি না করার জন্য বলেছেন, কোনো হুমকি দেননি। বাউফল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, বিএনপি দলীয় অভ্যন্তরীণ বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভারতে বসে হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ষড়যন্ত্র করছে বললেন হাফিজ। ভারতে বসে শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে এদেশকে অস্থিতিশীল করতে, এদেশকে ধ্বংস করতে যেটুকু বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্য নতুনভাবে ফ্যাসিস্ট দলকে নিয়ে মাঠে নামতে চান। এখন অবিলম্বে বাংলাদেশের সব দেশপ্রেমিক শক্তির ঐক্য প্রয়োজন। আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। বিশেষ করে যে ছাত্র সমাজ জুলাই আগস্ট অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের এবং হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে চাই। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বুধবার যে ঘটনা ঘটেছে তা এখনো চলমান, সেটি এখনো শেষ হয়নি। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নেই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য নেই। আমরা আশা করব অল্প সময়ের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এর জন্য দায়ী, এ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পেলে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জনগণের সামনে প্রকাশ করব। অপূর্ণ তথ্য নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। মেজর হাফিজ বলেন, আমরা ধারণা করছি এগুলো গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, যা আগামী দিনের গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সেজন্য কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ আছে কিনাও তা জানার চেষ্টা করব। তিনি বলেন, এখন নির্বাচন হলে বিএনপি বিজয়ী হবে। সুতরাং একটি মহল চেষ্টা করছে এই নির্বাচনকে যত দীর্ঘায়িত করা যায়, বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য। কেন নির্বাচন দীর্ঘায়িত করা হবে এটি আমরা বুঝতে অক্ষম।
হাসিনার প্রত্যাপন নিয়ে ভারতের সংসদে আলোচনা। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়া শেখ হাসিনার প্রত্যাপন প্রসঙ্গে আলোচনা হয়েছে দেশটির সংসদে। রাজ্যসভার সদস্য ডক্টর জন বৃত্তাস সংসদে এই আলোচনা তুলেন। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহের কাছে বৃত্তাস জানতে চান বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাপন চেয়েছে কিনা, যদি চেয়ে থাকে তাহলে কি কারণে তাকে ফেরত চেয়েছে এবং ভারত সরকার এই বিষয়ে প্রতিক্রিয়া কি। জবাবে কীর্তি বলেন, শেখ হাসিনা প্রত্যাপনের বিষয়ে বাংলাদেশের অনুরোধের জবাব দেয়নি ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানে অবস্থান করছেন হাসিনা। দেশটিতে বসে তিনি বাংলাদেশের পরিস্থিতি অস্থির করে তোলার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে ঢাকা। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হত্যা মামলায় তাকে গ্রেফতার পরোয়ানা জারি করেছেন আদালত। প্রায় 300 মামলায় শেখ হাসিনার বিচার চলার মধ্যে প্রত্যাপন চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে গত 23 ডিসেম্বর ভারত সরকারকে কূটনৈতিক পত্র পাঠায় অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার প্রত্যাপনের বিষয়ে কীর্তি বর্ধন সিং বলেন, 2024 সালে 5 আগস্ট ভারতে চলে আসা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপন চেয়েছে বাংলাদেশে, কিন্তু এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি। এদিকে বাংলাদেশের অবস্থান সম্পর্কে ভারতকে পরিষ্কারভাবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শেখ হাসিনাকে বিচারিক প্রক্রিয়ার জন্য ফেরত চান। একথা তিনি দেশটিতে স্পষ্ট করেছেন। অন্তর্বর্তী সরকার প্রত্যাপন চুক্তির আওতায় শেখ হাসিনা ও অন্যদের ভারত থেকে ফিরিয়ে আনতে সর্বোত্তম প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জিতবে এবার নৌকা, গান গেয়ে ভাঙা হলো রাজশাহী কলেজে শেখ মুজিবের মুরাল। শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন, জয় বাংলা, জিতবে এবার নৌকা, এই গান বাজছে সাউন্ড বক্সে, আর তালে তালে ছাত্র জনতার নাচানাচি। আর একটু একটু করে এক্সকাভেটর দিয়ে ধাক্কা দেওয়া হচ্ছে রাজশাহী কলেজের শেখ মুজিবুর রহমানের মুরালটিকে। 3 ধাক্কাতেই 25 ফুট উঁচু মুরালটি মাটিতে লুটিয়ে পড়ল। ছাত্র জনতার মুখে তখনও ওই গান, জিতবে এবার নৌকা। রাজশাহী কলেজ প্রাঙ্গণে এভাবেই শেখ মুজিবুর রহমান মুরাল ভাঙা হয়। 2019 সালে রাজশাহী কলেজ কর্তৃপক্ষ 10,20,000 টাকা ব্যয় করে 25 ফুট উঁচু 22 ফুট প্রস্থের এই মুরালটি নির্মাণ করে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন মুরালটি আংশিক ভেঙে রাখা হয়েছিল। তখন কলেজ কর্তৃপক্ষ এর উপরে একটি কাগজ ঝুলিয়ে দিয়েছিল। সকাল থেকে ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, দুপুর 12টার সময় রাজশাহী কলেজের মুরালটি ভাঙা হবে। নির্ধারিত সময়ে কয়েকশো শিক্ষার্থী মুরালটির সামনে গিয়ে স্বৈরাচার বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। একজন ছাত্র মুরালের ঠিক মুখের উপর একটি পেরেক গাঁথেন, আরেকজন তার সঙ্গে কয়েক জোড়া স্যান্ডেল ঝুলিয়ে দেয়। একজনের কাঁধে উঠে আরেকজন স্যান্ডেলগুলো আরো উপরে তুলে দেন। এরপর বাঁশের লাঠি দিয়ে ক্রমাগত মুরালটিকে বাড়ি দিতে থাকেন, কিন্তু এতে শেষ পর্যন্ত বাঁশটি ফেটে যায়। এরপর সবাইকে অপেক্ষা করতে বলা হয়, এক্সকাভেটর আসছে। এ সময় একদল ছাত্র মুরালটির নিচে দাঁড়ান। তাদের একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কণ্ঠে নকল করে বক্তব্য দিতে থাকেন। ছাত্ররা তা নিয়ে চরম হাস্যরস করতে থাকে। পরে বেলা 1:57 রাজশাহী কলেজে পশ্চিম পাশের গেট দিয়ে এক্সকাভেটর ভেতরে ঢুকে তার ওপরে চড়ে শিক্ষার্থীরা পতাকা নিয়ে নাচানাচি করে। এক্সকাভেটর এসে মুরালের গায়ে একটু একটু করে ধাক্কা দিতেই 1 মিনিটের মধ্যেই মুরালটি মাটিতে ভেঙে পড়ে। ঘড়িতে তখন বেলা 2:03। ছাত্ররা তার উপরে চড়ে নাচানাচি শুরু করেন। শেখ হাসিনা বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ, বললেন সার্জিস। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমার শত শত ভাইদের হত্যা করে খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মতো বক্তব্য দেয়। শত শত মানুষ হত্যা করে, গুম করে, খুন করে আবার নির্লজ্জের মতো বিচার চায়। খুনি হাসিনা অবশ্যই বিচার হবে, তাকে এনে এই বাংলাদেশে বিচার করা হবে। তার এই বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ। সার্জিস আলম বলেন, যত দ্রুত শহীদ পরিবারের সহায়তায় ব্যবস্থা করা যেত ততটা তাড়াতাড়ি হচ্ছে না। শহীদ পরিবারের সদস্যরা রাস্তায় নেমে এসেছেন, এটা আমাদের জন্য লজ্জাজনক। শুক্রবার আমরা শহীদ পরিবারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো। রোববার তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদিন তারা নিজেদের দাবি দেওয়া তুলে ধরবেন। সার্জিস আরো বলেন, এই সরকার যদি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে না পারে তাহলে এটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। আমরা সরকারের কাছ থেকে দাবি আদায় করে নেব। সরকারকে শহীদ পরিবারের প্রতিটি যৌক্তিক দাবি পূরণ করতে হবে। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে আজ সকাল 11:15টার দিকে রাজধানী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। পরে সার্জিস সেখানে গেলে সন্ধ্যা 6:30টায় অবরোধ তুলে নেন শহীদ স্বজনরা। তাদের 5 দাবি হলো, প্রতিটি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের দ্রুত গ্রেফতার 10 দিনের মধ্যে নিশ্চিত করতে হবে, শহীদ ও আহত ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, শহীদ পরিবারের সঙ্গে আলোচনা করে ন্যায্য সম্মান দিতে হবে এবং শহীদ পরিবারের মাসিক সম্মানের ব্যবস্থা করতে হবে। পরিবারগুলোর অভিযোগ, তারা গত কয়েক মাস ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করে আসছেন, তবে তাদের সে সুযোগ দেওয়া হচ্ছে না। জুলাই গণহত্যায় চলমান বিচারিক কার্যক্রমের সমালোচনা করে শহীদ পরিবারগুলো বিষয়টিকে সার্কাস বলে অভিহিত করেছে। তারা জানান, মারাত্মক ক্র্যাকডাউনের আদেশ দানকারী এবং পরিকল্পনা বাস্তবায়নকারী অনেকে এখনো বিচারের সম্মুখীন হননি।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।